সম্মানিত সুধী, এই পর্যায়ে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু করছি। আনুষ্ঠানিক প্রোগ্রামে প্রথমেই থাকছে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত। পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছেন জনাব সবুজ হাওলাদারকে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان الله على كل شيء قدير صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি মিডিয়ার লোকজনগুলো এক সাইডে যান আপনারা। আর সামনে যারা আছেন একটু বসেন, অনুগ্রহ করে বসেন। সামনে যারা আছেন বসেন, সবাই শান্ত হন, বসেন। এটা আপনাদের প্রোগ্রাম, এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরই সহযোগিতা দরকার। আপনারা সবাই বসেন। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সামনে সূচনা বক্তব্য রাখবে মোংলা থানা এনসিপির আহ্বায়ক মৃদা মাজেদুল ইসলাম, প্রধান সমন্বয়ক এনসিপি মোংলা থানা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আপনারা চেয়েছিলেন এই চেতনা, আপনার ভাইকে কি আপনারা পেয়েছেন কষ্ট করে? আমি আসলে বেশি কিছু বলবো না, কারণ সময় খুব কম। আমাদের বাগেরহাট জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছে, তারা কথা বলবে। আমার কথা তো অনেকেই শুনলেন, আজকে তাদের কথা শুনেন। আপনারা কি খুশি? আপনারা যদি খুশি হন তাহলে এই জুলাই যোদ্ধার সৈনিকের সাথে আপনারা কথা বলবেন। আপনাদের কারো যদি কোথাও কোনো দাবি থাকে আপনারা আমাদের স্টেজে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আমাদের সেই মহানায়ক আব্দুল্লাহ ভাই আমাদের মাঝে এসেছে, তাই আমি সময় বেশি বাড়াবো না। আপনাদের প্রতি আমার ভালোবাসা ও অভিনন্দন রইল। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাগেরহাট জেলার আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাবাসী, আজকের আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জুলাই জাগরণে যে সফরে বেরিয়েছেন, আজকে বাগেরহাটে 3 দিন 4টি প্রোগ্রামের মধ্যে আজকে 4র্থ প্রোগ্রাম।
বন্দর নগরী মোংলাতে বাগেরহাট তথা বাংলাদেশে বন্দর নগরী মোংলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাগেরহাটের অর্থনীতি এবং দেশের অর্থনীতিতে। তদুপরি এই অঞ্চলের অনেক অসুবিধা আমরা জানি, সুপেয় পানির অসুবিধা আমরা জানি, যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থা। আগামীতে আমরা এই অবস্থা দেখতে চাই না। আমরা আমাদের এখানে এনসিপির শক্ত ঘাঁটি গড়ে তুলবো ইনশাল্লাহ, এবং এনসিপির শক্ত ঘাঁটির মাধ্যমে এখানে আমাদের জনপ্রতিনিধি বিভিন্ন পর্যায়ে আমাদের জনপ্রতিনিধি থাকবে। তারা আপনাদের নিরপেক্ষ এবং সততার সাথে আপনাদের পরিচালনা করবেন, আপনাদের সেবা করবেন ইনশাল্লাহ। আমি দোয়া করি মোংলা প্রিয় বাংলাবাসী, আমাদের এখানে মোংলার কৃতি সন্তান জনাব রহমতুল্লাহ এখানের পৌর মেয়র পদপ্রার্থী, আমাদের এনসিপি সমর্থিত মোংলার এই পৌর মেয়র পদপ্রার্থী অত্যন্ত বিনয়ী এবং ভদ্র। আমরা ইতিপূর্বে দেখেছি সাধারণত এই রাজনৈতিক দলের যারা প্রার্থী হয় তারা আসলে বেয়াদব হয়। অন্যান্য দলের প্রার্থীদের দেখেছি তারা বেয়াদব হয়, তারা সন্ত্রাসী হয়, তারা ভূমিদস্যু হয়। আমাদের প্রার্থী এমন হবে না। নিশ্চয়ই আপনারা তার পাশে থাকবেন এই দোয়া রাখি এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক, জাতীয় নাগরিক পার্টির ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র শক্তির সংগ্রামী আমি দুঃখিত, আজানের পরে আমরা কন্টিনিউ। সাংবাদিক ছাড়া কেউ থাকা যাবে না। এত দুই পাশে লোক দেন, আপনি একা পারবেন না। আমার বেড়া তুলতে কালা কালাই না পাশে
সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির সংগ্রামী কেন্দ্রীয় আহ্বায়ক ছাত্রনেতা জনাব জাহিদ হাসান। জনাব জাহিদ হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশব্যাপী পদযাত্রার মাঝখানে আজকে এই মোংলা পৌরসভার জুলাই পদযাত্রা এবং পদযাত্রা পরবর্তী সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আমার সামনে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, আমার বয়সী যুবকেরা, তরুণেরা, ছাত্ররা এবং মুরব্বী বাবারা, আপনাদের সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, নতুন সরকার ক্ষমতায় আসার পরে মোংলাতে কোনো নতুন রাস্তা হয়েছে? রাস্তা এখন বাংলাদেশে এক জায়গা হয়, সেই জায়গার নাম বগুড়া। আগে হয়তো আপনাদের পার্শ্ববর্তী গোপালগঞ্জে, এখন সব চলে গেছে বগুড়াতে। নতুন গোপালগঞ্জ, এই বগুড়াতে সকল উন্নয়ন হয়, কিন্তু মোংলার মানুষের রাস্তাঘাট নাই। আপনাদের এই অঞ্চলে খুব ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। একটা মাত্র কলেজ আছে, আর একটা মহিলা কলেজ আছে। এই মহিলা কলেজের সর্বশেষ, এই সরকারি কলেজের সর্বশেষ কবে একটা নতুন ভবন হয়েছে, এই কথা কারো মনে নাই। আপনাদের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য যেতে হয় নদী পার হয়ে খুলনাতে। আমরা চাই মোংলার ছেলেরা, মোংলার মেয়েরা এই মোংলাতেই লেখাপড়া করবে। মোংলার ছেলেরা খুলনায় গিয়ে লেখাপড়া করবে না। মোংলার ছেলেদেরকে, মোংলার মেয়েদেরকে লেখাপড়ার সুযোগ দেওয়ার জন্য এখানে ভালো মানের স্কুল, ভালো মানের কলেজ গড়ে তুলতে হবে, যাতে এখানে ভালো শিক্ষকেরা চাকরি করেন, যাতে এখানে ভালো শিক্ষকেরা আসেন। যোগাযোগ ব্যবস্থা সুবিধার জন্য মোংলায় সেতু করে দিতে হবে। যদি মোংলায় সেতু না হয়, ভালো শিক্ষকেরা এখানে থাকতে চায় না। যোগাযোগ ব্যবস্থা ঠিক হলে সবাই এখানে থাকবে। এটা প্রত্যন্ত অঞ্চল, এখানকার মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয়। এখানে একজন এমপি আছেন, জাতীয় সংসদের মহিলা এমপি। আপনারা চান কিনা আপনাদের মেয়েরা শিক্ষিত হোক? যদি মেয়েরা শিক্ষিত না হয়, তাহলে আগামী প্রজন্ম শিক্ষিত হবে না। সুতরাং এই মেয়েদেরকে শিক্ষার জন্য, মেয়েদেরকে শিক্ষিত করে তোলবার জন্য নতুন বালিকা উচ্চ বিদ্যালয় এবং মহিলা কলেজ প্রতিষ্ঠা করতে হবে। কারিগরি ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে এই এলাকায়, যাতে করে হাতে কলমে তারা শিখতে পারে তাদের জীবন কিভাবে চলবে। বাংলাদেশে শিক্ষার যখন এই বেহাল দশা, তখন জনাব তারেক রহমান একজন শিক্ষামন্ত্রী দিয়েছেন, যার সর্বোচ্চ যোগ্যতা একটা পরীক্ষার হলে নকল ধরা। পরীক্ষার হলে নকল ধরার যোগ্যতা দিয়ে একজন শিক্ষামন্ত্রী হয়ে গেছেন। এবং সেই শিক্ষামন্ত্রী আমাদের ছাত্র ভাইদেরকে কি বলেছে? এই ফার্মের মুরগিদের জীবনের বদৌলতে আজকে তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন, তার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এইরকম ধৃষ্টতা, এইরকম বেইমানি বাংলাদেশের ইতিহাস আর কেউ করে নাই। যাদের রক্তের বদৌলতে ক্ষমতায় বসেছে, তাদেরকে আবার ফার্মের মুরগি বলে তুচ্ছতাচ্ছিল্য করেছে। আমরা দেখতে পাচ্ছি যেই দাবানল বাংলাদেশে 2024 সালের জুলাই মাসে জ্বলেছিল, সেই দাবানল এখন ভারতে জ্বলছে। বাংলাদেশে এই দাবানল শুরু হয়েছে, গোটা দক্ষিণ এশিয়ায় দাবানল একদিন ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। ভারতের জেনজিরা, ভারতের ছাত্ররা শিক্ষা সংস্কারের জন্য আন্দোলন শুরু করেছে। এইখানে আমাদের ছাত্র ভাইরা আছেন, কারা কারা ছাত্র হাত জাগান। আমাদেরও বাংলাদেশের শিক্ষা সংস্কারের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা সবাই রাজি আছেন? বাংলাদেশের
শিক্ষা পদ্ধতি, এই শিক্ষা পদ্ধতি ব্রিটিশদের থেকে ধার করা। ব্রিটিশদের থেকে ধার করা জিনিসে আমরা আর চলতে চাই না। নিজেদের শিক্ষা পদ্ধতি বাংলাদেশে তৈরি করতে হবে, আন্দোলন করতে হবে, রাজপথ গরম করতে হবে, আমাদের সরকারকে চাপে ফেলতে হবে। আমরা জুলাইয়ের পরে বলেছিলাম এত সংস্কার কমিশন হলো, একটা শিক্ষা সংস্কার কমিশন গঠন করেন। অন্তর্বর্তীকালীন সরকার করে নাই, তারেক রহমানের সরকারও করে নাই। ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে বসা অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার সংস্কার করে নাই, বাকি সব কিছু নিয়ে দৌড়াদৌড়ি করেছে। বাংলাদেশে আগে শিক্ষার সংস্কার হতে হবে। যদি জাতি শিক্ষিত হয়, এই জাতি একদিন উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। আমাদের কলেজগুলোতে শুধু ভবন পড়ে আছে, কোনো শিক্ষা নাই। শিক্ষকরাও ক্লাসে যায় না, ছাত্ররাও ক্লাসে যায় না। শিক্ষকরাও পড়ায় না, ছাত্ররাও পড়ে না। এইরকম শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে না। আমি আপনাদের সবাইকে, ছাত্র ভাইরা যারা আছেন, জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আহ্বান জানাচ্ছি, এলান দিচ্ছি, আসুন আমাদের সামনের দিনে বাংলাদেশের শিক্ষার সংস্কারের জন্য কাজ করতে হবে। শিক্ষার সংস্কারের জন্য আমাদেরকে মাঠে নামতে হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপ আমেরিকার কলেজের চেয়েও নিম্নমানের। আমরা এখানে ভালো বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, ভালো কলেজ গড়ে তুলতে চাই। আমরা চাই আমাদের ভাইয়েরা অনার্স মাস্টার্স পাশ করার পরে বেকার থাকে, নতুন কোনো কর্মসংস্থান নাই, এবং আমাদেরকে যেগুলো কলেজ বিশ্ববিদ্যালয় পড়ে তা দিয়ে চাকরি জোটে না। আমরা এমন শিক্ষা চাই যে শিক্ষা দিয়ে আমাদের জীবন চলবে, আমাদের রুটি রুজি চলবে। সেই শিক্ষার জন্য আমাদের কাজ করতে হবে, আমাদের শিক্ষার সংস্কারে কাজ করতে হবে। মোংলাতে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, মোংলার ছেলেরা যাতে খুলনামুখী না হয়ে যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আপনাদেরকে আবার শেষবারের মতো আহ্বান জানিয়ে গেলাম, জাতীয় ছাত্র শক্তি এই বিপ্লব শুরু করবে, শিক্ষার সংস্কারের বিপ্লব। আপনারা সবাই আমাদের পাশে থাকুন, মুরব্বীরা দোয়া করবেন, মায়েরা দোয়া করবেন, ছাত্ররা, ছাত্র ভাইরা, ছাত্রী বোনেরা আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, জাতীয় ছাত্র শক্তি জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক, রামপাল মোংলার তরুণ উদীয়মান নেতা, জননেতা জনাব মোল্লা রহমতুল্লাহ, জননেতা জনাব মোল্লা রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মংলাবাসী, কেমন আছেন আপনারা? প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই, আজকে সকাল থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মোংলা থানা, উপজেলা প্রশাসন সহ যারা আজকের এই প্রোগ্রামকে সুন্দর করে আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ পাওনা আছে না? আছে। ধন্যবাদ জানাতে চাই গণমাধ্যমের আমাদের ভাই ব্রাদার যারা আছেন, আমাদের ভাইয়েরা সেই সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সর্বোপরি আপনাদেরকে এর প্রতি কৃতজ্ঞতা যে রাত 9টা বেজে গেছে প্রায়, তারপর আপনারা এখানে আসেন। আমি তো আপনাদের সন্তান, আপনাদেরই ভাই, আমার তো কথা বেশি বলার প্রয়োজন নেই, আছে না? আমাদের আমন্ত্রিত অতিথিরা আজকে ওনারা কথা বলবেন, তারপর আমাকে কিছু কথা বলতে হবে। এখানে 2জন সংসদ সদস্য আছেন, আপনারা চিনেন তাদেরকে? তাদের কাছে আমাদের দাবি আছে না? আছে। আপনারা, আমি মাননীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যে সড়ক দিয়ে এসেছেন, 76 বছর মোংলা বন্দরের বয়স। এই বন্দর ব্যবহারকারীরা এই 2 লেনের সড়ক ব্যবহার করে 76 বছর, এটা কি মানা যায়? প্রতি সপ্তাহে আমরা দেখি সড়ক দুর্ঘটনায় আমার ভাই, আমার বোন, আমার চাচা, আমার ভাই, আত্মীয় স্বজন মারা যাচ্ছে। এটা কি আমরা হতে দিতে পারি? আর জাতীয় স্বার্থে খুলনা মোংলা মহাসড়ককে 4 লেনে উন্নীত করার জন্য ওনারা আমাদেরকে কথা দিয়ে যাবেন, সংসদে এরা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। জাতীয় স্বার্থে, এলাকার স্বার্থে নয়, আপনাদেরকে কথা দিয়ে যেতে হবে। মোংলাবাসী দীর্ঘদিনের প্রতীক্ষা, দীর্ঘদিনের প্রতীক্ষা। সকালবেলা আমার ভাইয়েরা এখান থেকে ওপারে কর্মের জন্য, লেখাপড়ার শিক্ষার জন্য নদীর ওপারে যায়,
যেহেতু একটা অভ্যন্তরীণ নৌ চ্যানেল, এখানে ব্রিজ করাটা অবশ্যই একটু কৌশলী হওয়া দরকার, হয় ঝুলন্ত সেতু অথবা ট্যানেল। এটা জাতীয় স্বার্থে আপনাদেরকে বাস্তবায়নের জন্য সংসদে কথা বলতে হবে, আমাদেরকে কথা দিয়ে যেতে হবে যে আপনারা বলবেন এটা। অফিস করে মোংলায়, সকালবেলা আসে খুলনা থেকে, তাদের বউ বাচ্চারা এখানে পড়ে না, থাকে না, বাচ্চারা এখানকার স্কুলে যায় না, কারণ এখানকার শিক্ষা প্রতিষ্ঠান অনুন্নত, শিক্ষা ব্যবস্থাও তো অনুন্নতই। খুলনায় বাসা, তাদের সন্তানরা পড়াশোনা করে ওখানে, অফিস করে এসে মোংলায়। তাদের আবাসস্থল মোংলায় নিশ্চিত করতে হবে। যে সকল অফিসাররা খুলনা থেকে এসে মোংলায় অফিস করেন, তাদের আবাসিক ব্যবস্থা মোংলায় করতে হবে, এটা আমাদের দাবি। সর্বোপরি কিছু কথা, সকাল থেকে অনেক টান টান উত্তেজনা, কিছু কথা না বললেই হচ্ছে না। আমাদেরকে অনেকেই ভয় দেখাতে চায়, আপনারা কি ভয় পান? ভয় পান? অনেকেই ভয় দেখায়, যারা ভয় দেখায় দেখিয়েছে আমাদেরকে, তারা কিন্তু দেশের সীমাছে হেলিকপ্টারে দিল্লিতে পালিয়ে গেছে। সুতরাং নতুন করে কেউ আমাদেরকে রক্ত চক্ষু দেখাবেন না। আজকে উপবিষ্ট জনগণ কেউ ভয় পায়? কেউ ভয় পায় না। সুতরাং ভয়ের জিঞ্জির আমরা ভেঙে ফেলেছি। আমাদের শরীরে তো আমাদের ভাই আবু সাইদের রক্ত, আমাদের শরীরে সেই রক্ত যে রক্ত ছিল আমার ভাই শহীদ ওসমান হাদি, আমাদের শরীরে সেই রক্ত, যে রক্ত ছিল মীর মুগ্ধদের, আমাদের সেই শরীরে সেই রক্ত আমার উপজেলার আমার শহীদ ভাই শহীদ শাহিন ভাই, শাহিন হাওলাদার, আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহকে সেভ করতে গিয়ে আনসার বাহিনীর হাতে তিনি শহীদ হয়েছিলেন সচিবালয়, আপনারা তাকে নাম শুনেছেন না? সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। মোংলার মানুষ ভয় পায়? মোংলার মানুষ ভয় পায় না। সুতরাং আমরা যারা আমাদেরকে ভয় দেখাতে চায় তাদেরকে আমরা বলে দিতে চাই, ভয়ের সংস্কৃতি কবর চাপা হয়ে গেছে। নতুন করে এই সংস্কৃতি কেউ তৈরি করার চেষ্টা করলে তার শক্ত হাতে জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। শেষ করার আগে একটা স্লোগান আমার সাথে আপনাদের দিতে হবে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব ফরিদুল হক। জনাব ফরিদুল হক। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই প্রোগ্রাম একটু দেরি হয়ে গিয়েছে। আমরা গত 2 দিন যাবৎ বাগেরহাটের এর আগে আমরা 3টা জায়গাতে প্রোগ্রাম করেছি। আজকে আমাদের 4র্থ প্রোগ্রাম, বাগেরহাটের আজকে আমাদের শেষ প্রোগ্রাম। তো আমাদের অনেক ভাইরা অনেক কষ্ট করে অনেক দূর থেকেও এখানে এসেছেন। আমরা আসলে অনেক সময় কম, সবাইকে আমরা কথা বলার সুযোগও দিতে পারছি না। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামান। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য তৌসিফ সোহান, আছেন কাজী সালমান, এবং আমাদের পার্শ্ববর্তী জেলা, আমার নিজ জেলা খুলনা থেকে আমাদের এনসিপি ছাত্র শক্তি এবং যুব শক্তির অনেক ভাইয়েরা এখানে এসেছেন। আমি সবার নাম আলাদা করে উল্লেখ করতে পারছি না। এবং বাগেরহাট জেলার সদস্য সচিব, বাগেরহাট জেলা যুব শক্তির আহ্বায়ক সহ আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি জাস্ট 2-3টা কথা বলবো ভাইয়েরা। আমি এই প্রথমবার আমি আসলে নদী পার হয়ে মোংলার এপারে আসলাম। আমি ওই পার পর্যন্ত এসেছি। আমি যেহেতু খুলনার ছেলে অনেকবার এদিকে এসেছি, কিন্তু এই পারে আমি প্রথমবার আসছি। আসার সময় ভাবছিলাম যে মোংলা যে কি বলবো।
তা আমি একটা জিনিস সার্চ দিয়ে দেখলাম যে মোংলা যেহেতু পৌরসভা, আমরা আমাদের পৌরসভায় যেহেতু আমরা একজন প্রার্থীকে সমর্থন করেছি, এই পৌরসভার বাজেট কত। আমি দেখলাম ইতিহাসের সর্বোচ্চ বাজেট সম্ভবত হয়েছিল 2020-21 অথবা 21-22 সালে 195 কোটি টাকা, ধরে নিলাম 200 কোটি টাকা। পাশাপাশি আরেকটা খবর আমার মাথায় আজকে আসলো, আরেকটা খবর আজকে দেখলাম, এস আলম নামে এক ডাকাতকে আপনারা চেনেন না? চেনেন এস আলম? এই এস আলম ডাকাত নাকি গত 15 বছরে 2 লক্ষ কোটি টাকা পাচার করছে, আপনার আমার টাকা। এই 2 লক্ষ কোটি টাকা দিয়ে মোংলা পৌরসভার কত বছরের বাজেট হয় জানেন? আমি হিসাব করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। 1000 বছরের বাজেট। মোংলা পৌরসভার 1000 বছরের বাজেট একজন ব্যক্তি হাসিনার লাসপেন্সার ওই এস আলম পাচার করে নিয়ে গিয়েছে। এরকম এস আলমের সংখ্যা কত? গত 15 বছরে অন্তত এরকম এস আলমের সংখ্যা আছে 50 থেকে 100 জন। এই 50 থেকে 100 জন মানুষকে দিয়ে আমাদের এইখানকার যে সম্পদ, আমাদের যে ভাইয়েরা এই ঘেরে কাজ করে, এই সুন্দরবনে কাজ করে, যারা কৃষি ক্ষেতে কাজ করে, আমাদের যে বোনেরা গার্মেন্টসে কাজ করে, আমাদের যে ভাইয়েরা কাঠের নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়াতে গিয়ে কৃতদাসের জীবন কিনে নেয়, ওরা যে সম্পদ আয় করে, ওই সম্পদেরা 15 বছরে লুটপাট করেছে এবং পাচার করেছে। ওই ব্যবস্থাকে বদলানোর জন্য আমরা জুলাইতে রাস্তায় নেমেছিলাম। জুলাইতে রাস্তায় নেমে আমরা 2টা কথা বলেছিলাম। একটা কথা হচ্ছে এই 21 শতকের নিকৃষ্ট ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে চলে যেতে হবে, হাসিনার পতন হতে হবে। এবং 2 নম্বর কথা আমরা বলেছিলাম যে হাসিনাকে যারা এইখানে শেল্টার দিয়ে গত 15 বছর এইখানে তাকে ক্ষমতায় রেখেছে, যে হাসিনা বাংলাদেশের মানুষের উপরে খুন করেছে, শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালিয়েছে, বিডিআরে হত্যাকাণ্ড চালিয়েছে, যে হাসিনা এইখানকার শত শত বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে ক্রস ফায়ারে হত্যা করেছে, আমাদের শত শত ভাইদেরকে আয়না ঘরে গুম করেছে, তাদের লেসপেন্সারদেরকে দিয়ে 2 লক্ষ কোটি টাকা এক একজনকে পাচার করিয়েছে, এদেরকে যারা টিকিয়ে রেখেছে, সেই দিল্লির যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদেরও পতন হতে হবে। সেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের ভাই শহীদ ওসমান হাদি জীবন দিয়েছেন, কিন্তু আমরা লড়াই জারি রেখেছি। দিল্লির যে আধিপত্যবাদ, সেটাকে আবার আমরা বাংলাদেশের মাটিতে ফেরত আনতে দিব না। আমি বাগেরহাটবাসীকে গত 3টা প্রোগ্রামে আমি ধন্যবাদ জানিয়েছি। আপনাদেরকে ধন্যবাদ না জানালে এটা অকৃতজ্ঞতা হবে। আপনারা বাগেরহাটবাসী ভোট দিয়ে অন্তত 2 জন চিহ্নিত দিল্লির দালালকে সংসদে পাঠান নাই, কপিল কৃষ্ণ মণ্ডল এবং সোমনাথ দে। এরা 2 জন চিহ্নিত দিল্লির দালাল। আমাদের কাছে খুব দুঃখজনক, যারা এখানে বিএনপি করেন, বিএনপির অনেক ভাইরা আমি আশা করি এখানে আছেন, যারা ছাত্র দল করেন, যারা যুব দল করেন, যারা স্বেচ্ছাসেবক দল করেন, আমরা একসাথে গত 15 বছর লড়াই করেছি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইতে পুলিশের বন্দুকের সামনে আমরা দাঁড়িয়েছি। অথচ আপনাদের নেতারা লন্ডন থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে এসে এইখানে দেশ বিরোধী চক্রান্ত করার জন্য যেই কপিল কৃষ্ণ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল, তাকে এখানে বিএনপির লোকদেরকে বাদ দিয়ে তাকে নমিনেশন দেওয়া হয়েছিল। এবং এখন এরপরও যেহেতু বাগেরহাটবাসী তাদের 2 জনকে প্রত্যাখ্যান করেছে, তারপরে তারা কি করেছেন? তারা হচ্ছে সুবর্ণ ঠাকুরকে পার্লামেন্টে পাঠিয়েছেন, মানে দিল্লির একজন এজেন্ট বাংলাদেশের পার্লামেন্টে লাগবে। আওয়ামী লীগের বলে শোনেন নাই যে দিল্লি থেকে আমি নমিনেশন নিয়ে এসেছি? সেই একই কাজ আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের জন্য প্রচন্ড দুর্ভাগ্যের। আমরা এই এলাকাতে মংলা নিয়ে আমাদেরকে কেন কথা বলতে হবে? মংলা নিয়ে আমাদের এই কুমিল্লা 4 এবং আমাদের মিতুয়াপার কেন কথা বলতে হবে? মংলাতে তো একজন প্রতিমন্ত্রী আছে, যিনি নাকি জলবায়ু এবং পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী। তাকে ভোট দিয়ে মংলার মানুষ পার্লামেন্টে পাঠিয়েছে না? তাহলে এই যে জলবায়ুর সমস্যা এই অঞ্চলে, আইলা হয়েছে, সিডর হয়েছে, এই যে লোনাপানির যে সমস্যা, এইখানকার উপকূলের যে অন্তর্ঘাত, এইটাকে মোকাবেলা করার জন্য অন্যদের কেন কথা বলতে হবে? এইখানকার পার্লামেন্ট মেম্বারকে তো আমরা একবারও দেখলাম না পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে। তাহলে আপনি জনগণের কাছে ভোট নিতে এসেছিলেন কেন? খুব পরিষ্কার ব্যাপার,
যেভাবে আওয়ামী লীগ বাংলাদেশ চালিয়েছে আপনারা সেভাবে বাংলাদেশ চালাতে পারবেন না, একদম সোজা কথা। যেভাবে আপনারা যারা ভোট দিয়েছেন, যে বিএনপিতে দেন, যে জামাতে দেন কিংবা অন্য দলে দেন, আপনারা গণভোটে ভোট দিয়েছেন না? গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন না? গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মধ্য দিয়ে এই পার্লামেন্টকে আপনারা একটা গণরায় দিয়েছেন, তাদেরকে আপনারা একটা আদেশ করেছেন, একটা নির্দেশ করেছেন। সেই আদেশ কি? যে আপনারা একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন এবং যেই ব্যবস্থা দিয়ে এইখানে শেখ হাসিনার লোকেরা 15 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, সেই ব্যবস্থাকে আমরা বদলে দিব। এবং এই যে মংলা পৌরসভায় যে 195 কোটি টাকা, সেটাকে 500 কোটি টাকাতে উপনীত করব। মংলার লোকেরা তাদের প্রতিনিধি ভোট দিয়ে তারা প্রতিনিধি বানাবেন এবং তারা প্রতিনিয়ত নজরদারি করবেন যে ওই লোক কি কাজ করছে, সেই কাজ কি আমাদের পক্ষে যাচ্ছে না আমাদের বিপক্ষে যাচ্ছে। সেই রকম একটা পৌরসভা আমাদের দরকার, সেই রকম উপজেলা পরিষদ আমাদের দরকার, সেই রকম ইউনিয়ন পরিষদ আমাদের দরকার। কিন্তু ভাইয়েরা, দুঃখের বিষয় হচ্ছে যে আবার এই সরকার এইখানেও এসে একটা আবার নতুন ষড়যন্ত্র পেতেছে। ওনারা বলেছেন, ওনাদের নির্বাচনী ইশতেহারে ছিল যে ওনারা কোথাও প্রশাসক বসাবেন না, কিন্তু অলরেডি সিটি কর্পোরেশনের প্রশাসক বসিয়েছেন, জেলা পরিষদের প্রশাসক বসিয়েছেন এবং আমরা শুনতে পাচ্ছি ওনারা নাকি উপজেলা পরিষদ এবং পৌরসভার নির্বাচন দিবেন না। এইখানে ওনারা নির্বাচিত জনপ্রতিনিধি চান না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা মংলাবাসী যারা আছেন, আগের মতো আর ভয়ের কিছু নেই। ওই বাংলাদেশ আমরা পার করে ফেলেছি। জুলাইয়ের পরের বাংলাদেশ আর জুলাইয়ের আগের বাংলাদেশ এক বাংলাদেশ না। যদি এই ধরনের কোনো পরিস্থিতি আপনারা দেখেন, আপনাদের পৌরসভার প্রশাসক কোনো সরকারি কর্মকর্তা হতে পারবে না। আপনাদের মধ্যে থেকে আপনাদের কোনো সন্তান, আপনাদের কোনো ভাই কিংবা আপনাদের কোনো ছেলে হতে হবে, খুব পরিষ্কার। এবং তাকে আপনারা নির্বাচিত করে পাঠাবেন, তাকে প্রতিনিয়ত যাতে আপনারা জবাবদিহির মধ্যে রাখতে পারেন। যদি কোনো কারণে এই স্থানীয় সরকার নির্বাচনগুলো